যদি কোনো কারণে 10-15-20% যদি ভোট পড়ে গণভোটে, এই ক্যাম্পেইনটা হবে, তাহলে কি 80% মানুষ কি তাহলে কি গণভোটকে প্রত্যাখ্যান করলো? এটা রাজনৈতিক ঝুঁকিটা অনেক বড়। আমাদের 14 মাসের সমস্ত অর্জন এটা কিন্তু উল্টো কিন্তু বিসর্জনে যাওয়ার একটা ঝুঁকি। এনসিপি এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে আগামীতে আরও বড় পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছে, সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়া, আবার একই সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ এনসিপির মূল নেতৃত্বের জায়গায় নির্বাচন এবং সংগঠন শক্তিশালী করা, কিংবা বলা চলে যে আরও একটি গণ অভ্যুত্থানের প্রস্তুতি এনসিপি নিচ্ছে। প্রিয় দর্শক, টিবিএস-এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন দুই প্রজন্মের দুজন রাজনীতিবিদ। আমরা আলোচনা করব গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, রাজনীতি এবং নির্বাচন প্রসঙ্গ। তার আগে আসুন আমরা আমাদের অতিথির সঙ্গে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আমার বাম পাশে আছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনারা দুজন কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? জি। আচ্ছা, আমরা আলোচনা শুরু করতে চাই গণভোট। তো গণভোটে 46 বা 42টা হলো আপনার সংবিধানের সংস্কার প্রস্তাব জনগণের সামনে উপস্থাপন করা হবে। জনগণের উপরে এত বিশাল বাড়তি বোঝা বা দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে, জনগণ কি করবে? কোনটা হ্যাঁ বলবে, কোনটা না বলবে? না, আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন। প্রথমত আপনি সারা দুনিয়াতে গণভোটের যে অভিজ্ঞতা, ব্রিটেনের সর্বশেষ ব্রেক্সিট নিয়ে যে গণভোট হলো সিঙ্গেল ইস্যুতে, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণভোট যেটা হলো 91 সালে, আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে যখন আমরা পার্লামেন্টারি ফর্মে যাচ্ছি, সিঙ্গেল ইস্যুতে মানুষ হানা বলেছে। তো গণভোট যেটা বললেন, 46টা প্রশ্নে হাঁ বলা, প্রথমত এটা মেয়ার একটা আনুষ্ঠানিকতা এক, আর এ ধরনের আরেকটাও যদি তার সঙ্গে যদি আবার নোট অফ ডিসেন্ট যদি যুক্ত থাকে, সেটা আরেকটা বিষয়। তো একটা হলো জুলাই সনদের আইনি প্রক্রিয়ার একটা আলোচনা। গণভোটে যখন আপনি দিচ্ছেন, গণভোটে আপনি কি দিচ্ছেন, আপনার প্রশ্নের সঙ্গে বলি, তার মানে ভোটারদের কাছে তাহলে 46টা প্রশ্ন বা যত প্রশ্ন দিচ্ছেন, প্রত্যেকটার কপি প্রতিটা ভোটারের কাছে ইলেকশন কমিশন বা সরকারের দায়িত্ব হচ্ছে এটার কপিটা তার কাছে পৌঁছানো, না হলে তাকে ভোট দিতে বলাটা কিন্তু অন্যায়। আপনাকে বলছেন এতগুলো বিল আকারে প্রচার করা হবে, তাহলে 20-22 পৃষ্ঠার একটা বিল। না, সেই তার মানে কি, আপনাকে আমি বলেছি আপনি ওয়েবসাইটে দিলেন কি পেপারে দিলেন, তাতে বাংলাদেশের মানুষ কজন ভোটার ওয়েবসাইটে যে দেখবে অথবা আপনার এই ছাপানো, তার মানে এটাকে বাস্তবে যদি লিফলেট আকারে যদি বলেন, তার মানে প্রতিটা মানুষের কাছে, ভোটারের কাছে, পরিবারের কাছে এটাকে পৌঁছানো দরকার। না হলে সে কিসের উপরে সে ভোট দিচ্ছে, অনেকটা বলতে পারেন, ওই যে বললাম না, এটা একদম আনুষ্ঠানিকতার পর্যায়ে। তো মনে করব যেহেতু দলগুলো একমত হয়েছে বা এটা ওটা, তিনি দলের উপর আস্থা রেখে, কোনো সরকার, দল, ইলেকশন কমিশন আস্থা রেখে তিনি হয়তো ভোটটা দেবেন। এগুলোর সাথে আমরা এই প্রক্রিয়াতে বেসিক্যালি আমরা অ্যাগ্রি করিনি এই সমস্ত জটিলতার কারণের জন্য। গণভোটে আমাদের বেসিক পজিশন হচ্ছে, আমরা তো রিফর্মের এজেন্ডাটা হাজির করেছি আপরাইজিংয়ের অনেক আগে। তার মানে এটা আমাদের গভীর উপলব্ধি যে পুরনো জমানা, যেটা আদিব খুব চমৎকার করে বললেন, আমরা বলেছি গোটা সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা তার একটা পরিবর্তন দরকার, শাসন ব্যবস্থার পরিবর্তন দরকার। এখন যখন আপনি যদি বিপ্লব করেন তার এক ধরনের পরিবর্তন, যখন অভ্যুত্থান করেন তার তো এক ধরনের লিমিটেশন আছে। তার এক ধরনের পরিবর্তনটা কি নিয়মতান্ত্রিক উপায়ে হবে নাকি অনিয়মতান্ত্রিক উপায়ে হবে? পরিবর্তন তো যদি বাস্তবে যদি এটাকে যদি আপনি বিপ্লব বলতেন, তাহলে তো এই সংবিধানের অধীনে শপথ নেবার প্রশ্ন উঠতো না। সংবিধান তো আগেই সংবিধান বাতিল করে দেওয়া, 106 এ রেফারেন্স চাওয়ার কোনো প্রশ্ন উঠতো না। আমরা বঙ্গভবনে যে রাষ্ট্রপতির ওখানে ধর্ণা দিয়ে দলগুলো বসে আলোচনা করে, তখন রাষ্ট্রপতি থাকে না, তো তখন এটা একটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিল, তখন এটা হওয়ার ব্যাপার ছিল। অভ্যুত্থানে অংশীজন যারা, তারা নিজেরা বসে আলাপ আলোচনা করে তখন তারা করবেন। কিন্তু বাস্তবে ওই জন্য বললাম, আমরা বিপ্লবের কিছু স্পিরিটটা ধারণ করেছি, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করেছি,
কিন্তু আচরণ, কিন্তু বাকি কাজগুলো হয়েছে এক্সিস্টিং একটা কনস্টিটিউশনাল একটা ফ্রেমওয়ার্কের ভেতরে। ওই জন্য বললাম এই সরকার একটা এক্সট্রাঅর্ডিনারি সরকার। একদিকে সংবিধানের ভেতরে আছে, আবার বাইরে চলে আবার সে মাঝে মাঝে তাকে বাইরেও তাকে যেতে হয়েছে। সে যেহেতু যেতে হয়েছে মানে পরিস্থিতির কারণের জন্য, দলগুলোর চাপ, জনগণের আকাঙ্ক্ষা, অভ্যুত্থানের ফ্রন্ট লাইনদের আমাদের দাবি, এইসব নানা কারণে যেতে হয়েছে। ফলে অনেকগুলো এক ধরনের প্যারাডক্সিক্যাল অবস্থা মিলে কিছু স্ববিরোধিতা নিয়েই আমাদেরকে হাঁটতে হয়েছে। এখন গণভোটের প্রশ্ন যদি বলি, এখন গণভোটটা আমরা যে বলেছি নির্বাচনের দিন গণভোটের কথাটা বলা, একটা বলেছি যে সরকার এখন যে লেজে গোবরে অবস্থার মধ্যে আছে, নিশ্চয়ই আপনি একমত হবেন, দেশ চালাতে পারছে না, এক ধরনের আধা নৈরাজ্যিক অবস্থাটা চলছে। এবং এই পলিটিক্যাল ক্রাইসিস যদি কন্টিনিউ করে, এই নৈরাজ্যটা ইমিডিয়েটলি মানে সোশ্যাল অ্যানার্কিটা একটা পলিটিক্যাল অ্যানার্কিরও শেপ নেবার ঝুঁকি আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সরকারের পক্ষে দুটো নির্বাচন বাস্তবে এখন তাদের সরকারের যে চেহারা, আমাদের ফাইন্যান্সিয়াল যে অ্যাবিলিটি, আমাদের ল এনফোর্সিং এজেন্সির ডিপ্লয়মেন্টের যে প্রশ্ন, বাস্তবে দুটো নির্বাচন করার সক্ষমতা সরকার নির্বাচন কমিশনের নাই, 1 নম্বর। 2 হচ্ছে আরেকটা বড় ঝুঁকি আছে যে আপনি আগে যখন কোনো, আমি এখন একটু রাজনৈতিক কথাটা বলি, যদি কোনো কারণে 10-15-20% যদি ভোট পড়ে গণভোটে, পুরো আমার আপরাইজিং, পুরো অভ্যুত্থান, পুরো জুলাই সনদ, পুরো সবটাই কিন্তু তখন এই ক্যাম্পেইনটা হবে। তাহলে কি 80% মানুষ কি তাহলে কি গণভোটকে প্রত্যাখ্যান করলো? জুলাই সনদ তারা কি প্রত্যাখ্যান করলো? অভ্যুত্থানের বিরুদ্ধে তারা কি অবস্থান গ্রহণ করলো? এটা রাজনৈতিক ঝুঁকিটা অনেক বড়, এই ঝুঁকিটা ভয়াবহ ঝুঁকি। আমাদের 14 মাসের সমস্ত অর্জন এটা কিন্তু উল্টো কিন্তু বিসর্জনে যাওয়ার একটা ঝুঁকির জায়গা। আপনি ইলেকশনের দিন বরঞ্চ গেলে, হ্যাঁ একটা কথা আছে, ইলেকশনের দিন মানুষের প্রধান মনোযোগ থাকবে সত্যি তার মার্কা, তার প্রার্থী, এটা সত্য এটা, কিন্তু সেখানে গণভোটটাও তার কাছে দুটো ব্যালট থাকবে। আমাদের মানুষ কিন্তু কয়েকটা ব্যালটে ভোট দিতে অভ্যস্ত, ইউনিয়ন পরিষদে, সিটি কর্পোরেশনে, উপজেলা পর্যায়ে, কিন্তু সেখানে আপনি বরঞ্চ 80-90% বরঞ্চ রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। আমার প্রশ্ন হলো, আপনারা রাজনীতিবিদরা এই যে 6 মাস ধরে ঐকমত্য কমিশনে বসে দফায় দফায় আলোচনা করে একটা বিষয় সমাধান করতে পারলেন না, সমাধান না করতে পেরে বিশাল একটা বোঝা ঝামেলা নিয়ে কেন সেটা জনগণের উপর চাপিয়ে দিচ্ছেন? আমি একমত হবে এটাতে। তার মানে হচ্ছে যে এখানে এখন পুরো যে রাজনীতি, পুরো রাজনীতি হচ্ছে আগামী অ্যাকচুয়ালি নির্বাচন কেন্দ্র করে। হ্যাঁ, কারো কারো জেনুইন রিফর্মের ব্যাপারে একটা পলিটিক্যাল কমিটমেন্ট আছে, সোশ্যাল কমিটমেন্ট আছে, আমি নাম উল্লেখ করতে চাই না। অধিকাংশ হয়েছে আগামী নির্বাচন কেন্দ্র করে কোন স্ট্র্যাটেজি নিলে, কোন কৌশল নিলে তার দলের ভোট কেন্দ্রিক সুবিধাটা বেশি হবে, ইন টার্মস অফ ব্যালট, ইন টার্মস অফ হ্যাভিং ভোটিং, তার কোনটা তার জন্য সুবিধা হবে। একেবারে যদি সাদামাঠা বলেন, এটাই হচ্ছে প্রধান সমীকরণের জায়গাটা। ফলে একটা এখন ধরেন আগে যে গণভোট চাওয়াটা, তো আগে গণভোট চাওয়ার এনসিপি কি জন্য চাইছে সেটা তার নিশ্চয় তার এক ধরনের ব্যাখ্যা আছে। এনসিপি আচ্ছা, অন্যরা যখন গণভোট চায়, এই আশঙ্কাটা হচ্ছে খুবই প্রবল। আমি কথাটা খোলামেলা বলতে চাই, গণভোট যদি হাঁ হয় তখন দাবিটা উঠবে এটা তো এখন গণভোটের সরকার, সুতরাং এই সরকার ইনডেফিনিট পিরিয়ড এই সরকার ক্ষমতায় থাকবে, এর পরবর্তী বাক্য হবে এটা, এর পরবর্তী রাস্তায় এরপরে আপনি 1,50,000 লোক নামিয়ে দিয়ে পরে বলবেন যে এই সরকার আগামী 2 বছর 3 বছর থাকবে এবং এই সরকার কন্টিনিউ করবে। এরা একটা এক্সট্রাঅর্ডিনারি সরকার, এটা অভ্যুত্থানের সরকার। এটা আগে গণভোট চাচ্ছে, তাদের আসল মোটিভ কি এরকম কি বলবেন আপনি? কিন্তু এরকম একটা প্রবল আশঙ্কা হচ্ছে এটা। তার মানে যে তো আপনি যদি গণভোটে চাইছেন, আমি যে কথা প্রাইমারি ঐকমত্য কমিশন একাধিকবার বলেছি, রাজনৈতিক দলকে কি আপনি কোনো দড়ি, কাছি অথবা শিকল দিয়ে কি আপনি বেঁধে ফেলতে পারেন? নাম্বার 1। সেকেন্ড হলো, ধরুন আমরা যে বলি যে মানুষ সার্বভৌমটা পাওয়ারটা কার? জনগণের। পাবলিক তার এই সভরেন্টি প্রয়োগ করে একটা পপুলার ইলেকশনের ভেতর দিয়ে, যখন তার প্রতিনিধি যখন তিনি ইলেক্ট করেন, তখন তার সার্বভৌম পাওয়ারটাকে তখন তিনি ডেলিগেট করেন তার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভকে। তাদেরকে নিয়ে যখন একটা পার্লামেন্ট যখন কনস্টিটিউট হয়, তখন ওই পার্লামেন্ট ওই অর্থে একটা সার্বভৌম জায়গাটা। টেকনিক্যালি কোনো চুক্তি ওই পার্লামেন্ট কিন্তু মানতে কিন্তু বাধ্য না। যদি আমি টেকনিক্যালি ধরি, সার্বভৌমত্বের যদি অর্থ আপনি বিবেচনা করেন, তারা বাধ্য কোন অর্থে, রাজনৈতিকভাবে তাদের একটা বাধ্যবাধকতা আছে, ইথিক্যালি মোরালি বাধ্যবাধকতা আছে। কেন?
দলগুলোর আগের কমিটমেন্ট, আগে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, অঙ্গীকারনামা দিয়েছেন, একটা গণভোট হয়েছে, সেখানে মানুষের একটা সম্মতি আছে। কিন্তু আইনগতভাবে পার্লামেন্টকে যখন বলছেন সার্বভৌম পার্লামেন্ট কোনোটা বিবেচনা নিয়ে নিতেও পারে, নাও নিতে পারে। ওই জন্য আমি ঐক্যমত কমিশন একাধিকবার বলেছি, দড়ি কাছের শিকল দিয়ে যতই আপনি বাঁধার চেষ্টা করেন, বাস্তবে আফটার হ্যাভিং ইলেক্টেড পার্লামেন্ট তখন তারা কিন্তু কম্পেল না, টেকনিক্যাল তখন তারা কম্পেল না, তারা কম্পেলড হচ্ছে বিবেকের কাছে, পলিটিক্যাল অঙ্গীকারের কাছে, ইথিক্যালি মোরালি তারা কমিটেড। তো এই লুফলসগুলো আছে, কিন্তু আমরা এখন চেষ্টা করছি কি যত বেশি দলগুলোকে বেঁধে ফেলা যায় যাতে এখান থেকে সরতে না পারে। আরে বাবা, কত হাজার বিষয় পাবলিকলি কমিটমেন্ট করার পরে আফটার বিং ইলেক্টেড, অধিকাংশ রাজনৈতিক দল 54 বছরে তারা ক্ষমতায় ছিলেন, তার 14 আনা 15 আনায় তারা তাদের ইলেকশন প্লেজের উপরে তারা কেউ দাঁড়াননি। দ্যাট হ্যাপেন। এটার জন্য সে এক্সপিরিয়েন্স, এখন তারা যদি না দাঁড়ান, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। কেন ভিন্ন? কারণ এবার বিএনপির মতন দল তারা যখন 31 দফায় আমাদের সঙ্গে একমত হন, এইটুকু বোঝাপড়া তাদের হয়েছে যে আগের জমানায় আর হবে না। মানে এই জন্য তারা বলতে পারেন 70 অনুচ্ছেদ। আমাদের 31 দফা, বিএনপির 31 দফার মধ্যে অনেক পার্থক্য। আমাদের 31 দফায় ছিল যে পার্লামেন্ট মেম্বাররা ইন্ডিপেন্ডেন্টলি তারা অবস্থান নিতে পারবেন। বিএনপি প্রথমে তারা দুটো, এখন আমরা এগ্রি করলাম, আরও দুটো তাদের পয়েন্ট আছে। 70 অনুচ্ছেদে পরিবর্তনকে বিএনপিকে প্রথমে আমরা রাজি করাতে পারিনি। এই অভ্যুত্থানের পরে অনেক আলাপ আলোচনার পরে এরকম অনেকগুলো প্রশ্নে বিএনপি পরে কিছুটা একমত হয়েছেন। কিছু প্রশ্নে তাদের এখন দ্বিমত আছে। এমন ধরুন এই যে আপনার ইয়ের ব্যাপারে, এই যে আপার চেম্বারের ব্যাপারে, ধরেন যেটা আপনি ঐক্যমত কমিশনের সমাধান করতে পারেননি, রাজপথে এখন কি পাল্টা বিক্ষোভ করে জমায়েত দিয়ে আপনি কি পলিটিক্যাল ইস্যু কি আপনি সমাধান করতে পারবেন? তাহলে ইস্যুটা এটা না, ইস্যুটা হচ্ছে একটা রাজনৈতিক সমীকরণ, সরকারের উপরে চাপ তৈরি করা, বিএনপি বা অন্য কোনো স্টেক হোল্ডারদের সাথে ইলেকটোরাল কোনো রাজনৈতিক সমীকরণের প্রশ্ন আছে কিনা। যত আপনি দেখছেন রাজপথে যেটুকু কর্মসূচি দেখছেন, তার আসল ইন্টেনশন অনেকে সন্দেহ করেন। এগুলো হচ্ছে মূল কারণ। কারণ ঐক্যমত কমিশন ব্যাপারটা একভাবে আমরা সেটেল করেছি, 26টা দল 25টা দল, আমরা যদি 2/3 পাই তখন আমরা আমাদের মতন করে, আর সংবিধান পরিবর্তনের জন্য তখন কিন্তু সিম্পল মেজরিটি হলেও তখন এটাকে পরিবর্তন করা যাবে, সেটা হতে পারে। আর বিএনপি তার অবস্থান পরিবর্তন করবে না এমন কোনো কথা নেই। বিএনপি অবস্থার প্রেক্ষিতে তারা যদি বোঝে যে পার্লামেন্টের কম্পোজিশন দেখে যখন আপার চেম্বারে পিআরের মধ্য দিয়ে গেলে তাদের জন্য বড় কোনো ঝুঁকি নেই, তখন বিএনপিও আসতে পারে। সুতরাং এগুলাকে স্ট্যাটিক হিসাবে বিবেচনা করাটা ঠিক হবে না। গোটা রাজনীতিটা চলছে আগামী ইলেকশন কেন্দ্র করে, কারা সরকারে যাবেন, কারা বিরোধী দলে বসবেন, পুরো এমন। আমি বেসিক্যালি মানে আমাদের মতন দলগুলোর মানে ইডিওলজিক্যাল, পলিটিক্যাল বা সোশ্যাল কমিটমেন্টের বাইরে বাকি যারা কাজ করছেন তাদের কোনো কমিটমেন্ট নাই তা বলবো না। তাদের প্রধান বিবেচনা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক সমীকরণ, আগামীতে সরকার গঠন অথবা প্রধান বিরোধী দল, এটাই হচ্ছে মূল সমীকরণের জায়গাটা। আপনার কাছে আবার আসবো। আদিব, আপনার কাছে আমার ছোট ছোট দুটো প্রশ্ন, এটার সাথে আপনি অ্যানালাইসিস অ্যাডও করবেন। একটা প্রশ্ন হচ্ছে, যেটা এনসিপি আগে গণভোট চেয়েছিল জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে, এখন কি তারা এটা আগেই চাচ্ছে গণভোট? এ ধরনের কোনো পরিবর্তন এসেছে এখানে? এনসিপি গণভোট আগে না পরে এটা নিয়ে কখনোই এনসিপি রিজিট ছিল না, আমরা কখনোই ছিলাম না। আমরা সবসময় রিজিট ছিলাম উচ্চকক্ষ পিআরের বিষয়, যে নোট অফ ডিসেন্ট কোনোভাবে উচ্চকক্ষ পিআরের বিষয় থাকতে পারবে না। এটা ছিল আমাদের একটা বেসিক এবং মৌলিক সংস্কার প্রশ্নে এবং আইনি ভিত্তি দেওয়া, এই দুইটা প্রশ্ন মূলত আমরা এক ছিলাম। এবং সেটা শুধু এখন না, আমরা একেবারে ঐক্যমত কমিশনের প্রথম থেকেই আমাদের পজিশন যেটা ছিল এখন পর্যন্ত সেই একই পজিশন। ভাইয়ের সাথে এখানে জাস্ট একটু আপনি অ্যাড করতে চাই এবং এটার সাথে সে রিলেট করবে। সেটা হচ্ছে যে ঐক্যমত কমিশনের বিশেষ করে একেবারে, আমি আরও বলি, ভাই তো সিনিয়র রাজনীতিবিদ, ওনারা অনেক সময় সরাসরি নাম বলেন, একেবারে নাম ধরে বিএনপি এবং জামাত পুরো ঐক্যমত প্রক্রিয়াকে এবং জুলাই সনদটাকে তারা একটা রাজনৈতিক নেগোসিয়েশনের টুলস হিসাবে নিছে। এবং পরবর্তী ক্ষমতায় কার কতকে স্টেক থাকবে, কোনটায় সে হ্যাঁ বললে তার হচ্ছে ধরেন পাওয়ারের 60% থাকবে, কোনটায় না বললে তার 40% থাকবে, এই একেবারে স্পেসিফিক বলা চলে যে দলীয় এবং পারিবারিক স্বার্থ দেখে মূলত হচ্ছে তারা পজিশনগুলো নিচ্ছে। এবং দেখবেন যে পজিশনগুলো অনেকবার চেঞ্জ করছে, যেহেতু তারা অনেক মানে ভেটেরান রাজনীতিবিদ, আপনার প্রায় 40 বছর ধরে রাজনীতি করছেন, তো তারা নানা ধরনের স্ট্র্যাটেজি করে জনগণকে নানা ধরনের মন্ত্রমুগ্ধ করেন। যেমন ধরেন বলে আমরা 21টা মতে
22টা 17টা ছাড় দিছি, 4টায় আমরা আমাদের দাবিতে আছি। ভেটারান রাজনীতিবিদ বলছেন এই কারণেই ওই বক্তব্যটা আসছে যে ছেলে হয়ে বাপের সাথে পাল্লা দিতে না, এটা ওইটার জন্য না। এখানে বিষয় যেটা হয়েছে, আমাদের এখানে যেটা হয় যে রাজনীতিতে একটা খুবই কমন হচ্ছে ব্যবহার করা হয় যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, এবং বলা হয় যে পলিটিক্স ইজ আর্ট অফ নেগোসিয়েশন, এবং এই যে শব্দগুচ্ছ পুরনো যে এস্টাবলিশমেন্টের, সেটার দ্বারা মূলত আসলে জনগণকে সাথে এক ধরনের প্রতারণা করা হয়। আপনি দেখবেন যে ঐকমত্য কমিশনে কোনোভাবেই হচ্ছে বিএনপি কিন্তু প্রথম দিকে আইনি ভিত্তি দিতে চায় না, বলছে পরবর্তী সংসদ, যাই হোক পরবর্তীতে সে তার জায়গা পরিবর্তন করছে। জামাতও তার জায়গা বেশ অনেকবার পরিবর্তন করেছেন। তো সেই জায়গা থেকে ভাই যেটা বলছে যে তার সাথে আমার এই জায়গাটা এই দুটি দল পুরো সনদটাকে যে পরবর্তী সংসদে কার কতটুকু পাওয়ার সে নিতে পারবে, সেটার এক ধরনের রাজনৈতিক টুলস হিসাবে মানে এক ধরনের ধাক্কাধাক্কি। এনসিপি কি কোনো চাপ সৃষ্টি করতে পারেনি? এনসিপি খুব স্পেসিফিক ভাবে এনসিপি চাপ সৃষ্টি করছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং মৌলিক সংস্কারের উপর, এবং আমরা মনে করি আমাদের চাপের কিংবা একমাত্র নৈতিক অবস্থানের ফলেই বাকি দলগুলো তারা বারবার পুনর্বিবেচনা করছে যে তাদের অবস্থানটা ঠিক আছে না কিনা। আপনি দেখেন সেম প্রসেস, আমরা বারবার বলেছি, আপনি টেক্সট দেখে, বাস্তবায়নের রূপরেখা দেখে কিংবা রোডম্যাপ দেখে আপনি হচ্ছে স্বাক্ষর করেন, কিংবা স্বাক্ষর অনুষ্ঠানটা তারপর হওয়া উচিত। দলগুলো আমাদেরকে প্রথমে করলো যে তোমরা করলা না, তোমরা অনৈক্য তৈরি করলা এবং হচ্ছে জায়গা থেকে, কিন্তু আপনি দেখেন এখন কিন্তু আবার দলগুলো কি বলতেছে যে তারা স্বাক্ষর করে প্রতারিত হয়েছে। তাহলে তো এই জায়গার থেকে তো বলা চলে যে তাদের আমাদের থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত ছিল। আমরা তাদেরকে যে আহ্বানটা করেছিলাম, সেই আহ্বানটা তো তাকে আগে হচ্ছে এই আহ্বানে সাড়া দিলে জিনিসটা আরও বেশি মানে স্মুথলি হচ্ছে আপনার জিনিসটা সম্পন্ন হতো। এনসিপি এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এনসিপি খুব স্পষ্টভাবে এনসিপি মনে করে বাংলাদেশের রাজনীতির যে কাঠামোগত মৌলিক পরিবর্তন দরকার, সেই পরিবর্তন করার জায়গায় এনসিপি তার রাজনৈতিক মূল লক্ষ্য হচ্ছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান। এটা হচ্ছে এনসিপির অন্যতম প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যের জায়গা থেকে আমরা একই সাথে আমাদের সামনে যে জুলাই সনদ আসছে সেখানেও আমরা অংশগ্রহণ করেছি, এবং আমরা মনে করি জুলাই সনদের মৌলিক সংস্কার ভিত্তিতে যেটা আসছে এটা বলা চলে যে এক ধরনের, আমি একটু শেষ করি, নতুন সংবিধানের এক ধরনের পূর্ব প্রস্তুতি বলা চলে। কারণ অধিকাংশ সংবিধানের একটা পরিবর্তনের জায়গাটা অধিকাংশ দল আলাপ আলোচনা করে কাছাকাছি জায়গায় চলে আসছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে একই সাথে এনসিপি তার এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে প্রাথমিকভাবে যদি মনে করে আগামী নির্বাচনে তাকে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করতে হবে, সেই প্রস্তুতিটাও এনসিপি একই সাথে গ্রহণ করবে। পাশাপাশি বাংলাদেশের একটা দীর্ঘমেয়াদী যে রাজনৈতিক এক ধরনের ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা 14-র পরপরই শুরু হয়েছে, এবং আমরা মনে করি ট্রান্সফরমেশনটা সামনে আরও সময় ধরে হবে এবং একটা মেজর জায়গায় গিয়ে এটা হচ্ছে একটা ছিল। সেই সময়ের জন্য প্রস্তুতির জন্য এনসিপি প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ এনসিপি রাজনৈতিক দল আকারে একই সাথে সে দুটো প্রস্তুতি নিচ্ছে। একটি হচ্ছে সে সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে আগামীতে আরও বড় পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছে, সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়া, আবার একই সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ এনসিপির মূল নেতৃত্বের জায়গায় নির্বাচন এবং সংগঠন শক্তিশালী করা, কিংবা বলা চলে যে আরও একটি গণ অভ্যুত্থানের প্রস্তুতিও এনসিপি নিচ্ছে। আরেকটা গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছেন কেন? এটি তো অবশ্যই, আপনি এই যে সাইফুল ভাই বলেছে যে আমরা যে এখানকার মেজর যে পরিবর্তনটা চেয়েছি, যেমন ধরেন সরকারের ক্ষেত্রে, এটা তো আসলে বললে এখন আরও আলোচনা করতে হবে যে 5ই আগস্ট কিংবা 6ই আগস্ট সেই জায়গাটি থেকে বিএনপি জাতির সাথে ঐতিহাসিকভাবে জনগণের সাথে একটা প্রতারণা করেছে। কারণ বিএনপি এখন যে কথাটা বলতেছে যে তারা আগামীর সংসদে সকলের সাথে পাওয়ার শেয়ার করে একটা জাতীয় সরকার করবে, অথচ তার এই জাতীয় সরকার করার কিন্তু সক্ষমতা ছিল এই আগস্টে। অর্থাৎ তিনি এখন সেটি না করে পরবর্তী সংসদের একটি এটার কি বলেন আপনাকে হচ্ছে দিয়ে মানে একটা আশা দেখিয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের দিকে ভিড়তে বাধ্য করছেন। এই যে একটি জায়গা, যেমন 5ই আগস্টে কিন্তু ছাত্র জনতার কি আহ্বান জানিয়েছিল, বলছিল বাংলাদেশ যে একটা পরিস্থিতি বা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, বাংলাদেশ বিগত 54 বছরে এই রকম একটা অভিজ্ঞতার কখনোই সম্মুখীন হয় না। তাহলে এই অভ্যুত্থানের এই অভিজ্ঞতার ওভারকাম করতে হলে আমার কি লাগবে? আমার এখানকার রাজনৈতিক দলগুলো কিংবা রাজনৈতিক অভিজ্ঞতা লাগবে, সিভিল এক্সপার্টিস বিশেষজ্ঞের অভিজ্ঞতা লাগবে, একই সাথে যে বিভিন্ন পেশাজীবী ছাত্ররা অকাতারে প্রাণ দিছে তাদের একটা কম্বিনেশন একটা সরকার লাগবে। এবং সেই জায়গার থেকে 5ই আগস্ট রাতেই
অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের পক্ষে তো আহ্বান জানিয়ে হচ্ছিল যে আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে একটা জাতীয় সরকারের রূপরেখা দেওয়া হবে। কিন্তু আমরা দেখলাম কি সেনাপ্রধান প্রস্তাব দিয়েছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দল হিসাবে আমরা যখন প্রথমেই বিএনপিকে আমরা যখন এই প্রস্তাব দিয়েছিলাম, তারা বলেছিল যে না, এটা খুবই অল্প সময়ের জন্য একটি গভর্নমেন্ট হবে, 2 মাস বা 3 মাস, এটা কোনোভাবেই জাতীয় সরকারের এটাকে কি বলে ফরমেশন দেওয়া যাবে না। ফলে আপনি পরবর্তীতে আপনি বলতেছেন যে দলগুলোর সাথে পাওয়ার শেয়ার করবেন, কিন্তু এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো দীর্ঘ 16 বছর ধরে 17 বছর ধরে তাদের সাথে সমানভাবে রাজপথে ছিল, এবং বলা চলে তো একটা সময় বিএনপির উপর অধিক নিপীড়নের কারণে রাজপথে তারা নামার সুযোগ পায় না, তখন এই গণতন্ত্র মঞ্চ বলেন, গণ অধিকার পরিষদ বলেন, কিংবা সিভিল সোসাইটির ভয়েসের জায়গা থেকে যারা রাজপথে এই আন্দোলনের নিবু নিবু বাতি জ্বালিয়ে রাখছে, তাদেরকে আপনি পরবর্তীতে পাওয়ার শেয়ার করতে চাচ্ছেন, কিন্তু সেটাও আসলে কতটুকু সে তার কমিটমেন্ট রক্ষা করবেন সেটা আসলে খুবই সন্দেহান। কারণ ইতিমধ্যে জাস্ট নির্বাচনের এখন পর্যন্ত তফসিল হয় নাই, কিন্তু তার গণতন্ত্রের তার লড়াইয়ের তার যে সাথীদের সাথে তারা জেলা ধরে ধরে যে পরিমাণ এক ধরনের আচরণ করছেন, বিমাতা সুলভ আচরণ করছেন, স্পেসিফিকভাবে গণ অধিকার পরিষদের সভাপতির পটুয়াখালীতে গণ অধিকারের সাথে তারা হামলা করেন। আজকে এখন পর্যন্ত আপনার এই যে ব্রেকিং চলতেছে, ভোলায় বিজেপি আন্দাবিলম্বন প্রার্থীর দলের সাথে বিএনপি সংঘর্ষ করছে, ধাওয়া পাল্টা দেওয়া করতেছে। ব্রাহ্মণবাড়িয়ায় জোনায়েদ সাকিবের নামে ঝাড়ু মিছিল করছে, ভোলায় পার্থর ভাইয়ের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করছে, চাঁদপুরে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিএনপি ঝাড়ু মিছিল করছে। তাহলে যারা তার গণতান্ত্রিক সাথী ছিল লড়াইয়ে, তার বিরুদ্ধে আপনি নির্বাচনের ইশতেহার ঘোষণার আগে ঝাড়ু দিয়ে আপনি আপ্যায়ন করা শুরু করে দিচ্ছেন, তাহলে আপনি পরবর্তীতে ক্ষমতায় আসার পরে কিভাবে আপ্যায়ন করবেন, সেটা তো আসলে একটা বড় ধরনের প্রশ্ন কিন্তু সামনে হাজির হয়। আরিফুল ইসলাম আদিব এবং সাইফুল হক, আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকেও শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন।